বিয়ের আসরে কনে প্রেগনেন্সির রিপোর্ট হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। না, রিপোর্টটা কিন্তু তার নয়। রিপোর্টটা বিয়ের আসরে হাজির হয়ে বরের প্রেমিকা দাবি করা মেয়েটার। আশেপাশের এত সেলিব্রিটি আর মিডিয়ার হইচই কিছুই কানে যাচ্ছে না ময়ূর। রিপোর্টে পজিটিভ লেখাটা জল করছে চোখের সামনে। একজন ডাক্তার হওয়ার দরুন রিপোর্টটা ফেক নয় সেটা বুঝতে অসুবিধা হলো না ময়ূর। জলে টৈটম্বুর চোখে সামনে দাঁড়িয়ে থাকা বরবেশির ছোটবেলার প্রিয় বন্ধু, কিশোরী মনে প্রথম মুগ্ধতা, প্রথম প্রেম আর মনের কোণে লুকানো গভীর ভালোবাসার মানুষটার দিকে তাকালো। চিরচেনা মানুষটাকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। এসব কী তাজ রাগী গলায় বলল, আমিও তো সেটাই জানতে চাইছি, এসবের মানে কি? তাজের বাবা ইকবাল খান রক্তবর্ণ চোখে ছেলের দিকে তাকিয়ে সজোরে থাপ্পড় লাগিয়ে দিল ছেলের গালে। এতক্ষণের অশান্ত পরিবেশ এক নিমিষেই শান্ত হয়ে গেল একটা থাপ্পড়ের আওয়াজে। বর্তমানে দুই বাংলার মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় মুখ সুপারস্টার তাজওয়ার খান তাজ। চলচ্চিত্র জগতে পদার্পণ করেছে বছর 5 হয়েছে, কিন্তু জনপ্রিয়তা তার তুঙ্গে আর সে দাঁড়িয়ে আছে সফলতার চূড়ায়। 6 ফুট উচ্চতার ছেলেটা যেমন হ্যান্ডসাম দেখতে, তেমনই তার আকর্ষণীয় পার্সোনালিটি। সাথে আছে মনোমুগ্ধকর গানের গলা আর অভিনয় দক্ষতা। এতে দুই বাংলার মানুষের মনে জায়গা করেছে গভীরভাবে। হাজারো তরুণী স্বপ্ন পুরুষ আজ সবার মন ভেঙে বিয়ের পিঁড়িতে বসেছিল বাবার অনুরোধে। পাত্রী তারই ছোটবেলার বান্ধবী মৌমিতা রহমান। কাজী কেবলই তাজকে কবুল বলতে বলেছে, তখনই মেয়েলি কণ্ঠে সবাই থমকে গেল। এই বিয়ে হবে না কাজী সাহেব। গলার আওয়াজ অনুসরণ করে সামনে তাকিয়ে নিজের ম্যানেজার মিস মুস্কান মাহমুদ তিতিরকে দেখে বেশ অবাক হয়ে গেল তাজ। তিতির তার নিজের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বিয়ের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। তাজের প্রফেশনাল লাইফের বড় একটা দায়িত্ব সামলায় তিতির। আজ 2 বছর ধরেই সে কাজ করে আসছে। সে কেন হঠাৎ তাদের বিয়ে আটকাচ্ছে কেউ বুঝতে পারছে না। তাজ ভ্রুকুচকে বলল, এসব কি বলছো তুমি তিতির? তিতির রোবটের মতো বলল, আপনি এই বিয়ে করতে পারেন না স্যার। তাজ এবার রাগী গলায় বলল, বাট হোয়াই তিতির? তিতির পূর্বের ন্যায় বলল, আপনি এভাবে আমাকে ধোকা দিতে পারেন না স্যার। তাজ অবাক আর বিস্মিত গলায় বলল, হোয়াট আর ইউ টকিং ননসেন্স? ইতিমধ্যে পুরো বিয়ের আসরে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে। সবাই নিজেদের মধ্যে নানা রকম কথাবার্তা বলে চলেছে। মমিতা আর চুপ করে থাকতে পারল না এবার। কাপা গলায় বলল, এসবের মানে কি তিতির? কেন এসব বলছো তুমি? তিতির বরাবরের মতোই যান্ত্রিক গলায় বলল, স্যারের সাথে আমার 1 বছরের সম্পর্ক। আমি স্যারের সন্তানের মা হতে চলেছি। এই বিয়ে হলে আমি আমার সন্তানকে কার পরিচয়ে বড় করে তুলব? তিতিরের কথা শুনে সবার মাথায় বাস পড়ার মতো অবস্থা। মধু কদম পিছিয়ে গেল তিতিরের কথা শুনে। বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তিতিরের কথা বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে সবার। তাজ হতবিহ্বল হয়ে চেঁচিয়ে বলল, হোয়াট? তিতির নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, যেন অনুভূতিহীন কোনো জড় পদার্থ সে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের ব্যাগ থেকে প্রেগনেন্সি রিপোর্ট বের করে তাজের দিকে এগিয়ে দিল। মুখ হপ করে নিয়ে যায় সেটা। তারপরে অতিরিক্ত ঘটনা ঘটে গেছে। ইকবাল খান রাগে দাঁত খিচিয়ে বলল, এর জন্যই আমি ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা ঘৃণা করি। এর জন্য আমি বারবার নিষেধ করেছিলাম, বলেছিলাম তোমাকে এই নোংরা জগতে পা রেখো না। কিন্তু তুমি আমার কথা একবারের জন্যও গুরুত্ব দাওনি। নর্দমায় নামলে গায়ে সেই নর্দমা আবর্জনা লাগবে, এটা অস্বাভাবিক। আর কি তুমি আমার ছেলে, এটা ভাবতে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার। তাজ অবাক হয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। এটা তারই বাবা তো, যে বাবা কখনো তার গায়ে ফুলের টোকা দেয়নি, সে বাবা আজ সারা দেশের মানুষের সামনে তাকে থাপ্পড় মারল। নিউজ চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করেছে এই অনুষ্ঠানের সব নিউজ। তাজ নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার। 5 বছর ধরে একটু একটু করে কুড়ানো সম্মান ভালোবাসা সবই আজ মাটির সাথে মিশে গেছে এক নিমিষেই। ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, সব কিছু মিথ্যে, শি ইজ লাইং। মাথা নিচু করে চোখের পানি ফেলছে তিতির। মৌ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মৌকে আগলে ধরে রেখেছে তার মা। তাজ এবার চিৎকার করে বলল, সব মিথ্যা, ওর বলা প্রত্যেকটা শব্দ মিথ্যা। তিতির মনে মনে বলল, আমাকে মাফ করবেন স্যার, আমার যে কিছুই করার নেই, আজ সময়ে আমাকে স্বার্থপর হতে বাধ্য করেছে। তিতির নিজের ব্যাগ থেকে আরও কিছু প্রমাণ বের করে সামনের টেবিলে রাখল। আপাতত যেখানে তাজ আর মৌয়ের বিয়ের চকচকে সাদা কাগজের কাবিনখানা রয়েছে, শুধু সাইন করা হয়ে ওঠেনি কারো। তিতিরের প্রমাণগুলোর মধ্যে অনেকগুলো ছবি, যেখানে হাস্যোজ্জ্বল কিছু ছবি তিতির আর তাজের। দেখে কারো বুঝতে অসুবিধা হবে না তারা সুখী কাপল, কারণ ছবিগুলো তেমন পোজে তোলা। একটা মোবাইল যাতে আছে কিছু কল রেকর্ড আর ভিডিও ক্লিপ। মৌ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিগুলোর দিকে। কেউ আর বাকি প্রমাণ যাচাই করে দেখার আগ্রহ দেখালো না। দেখার মতো মানসিক অবস্থাও নেই কারো এখন।
তাজ তাকিয়ে আছে তিতিরের দিকে, আর তিতির নিজের দৃষ্টি মাটিতেই আবদ্ধ রেখেছে। তিতিরের যে আজ তাজের চোখে চোখ রাখার সাহস নেই, যদিও আগেও কোনোদিন ছিল না, তবে আজকের পর আর কোনোদিনই হয়তো সেই সাহস আর হয়ে উঠবে না। আর তাজ তিতিরকে চিনতে পারছে না। আজ তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মাঝে গত 2 বছরে চেনা তিতিরকে খুঁজে পাচ্ছে না। এদিকে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আজ তার ইকবাল খানের সব গার্ড মিলিয়েও প্রেস মিডিয়া কন্ট্রোল করতে পারছে না। তারা নানা রকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে তিতির আর তাজের দিকে। ইতিমধ্যে নিজেদের মন গড়া কাহিনী বানিয়ে প্রচার করাও হয়ে গেছে। ইকবাল খান পরিস্থিতি সামলাতে বলল, তাজের বিয়ে হবে, আর সেটা আজ আর এখনই, তবে মমিতার সাথে নয়, তিতিরের সাথে। ইকবাল খানের এক কথায় সকলেই তাকালো তার দিকে, একমাত্র তিতির ছাড়া। তাজ তাকিয়ে আছে নিজের বাবার দিকে। মমিতা আর এতটা সহ্য করতে পারল না, সেন্সলেস হয়ে নেতিয়ে পড়ল। সুপারস্টার তাজওয়ার খান তাজের স্ত্রী হয়ে খুব আনন্দ হচ্ছে মিস তিতির। উপস, সরি মিসেস তিতির। উপস, মিসেস তাজওয়ার খান তাজ। তাজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল তিতির। ভাবছিল কি থেকে কি করে ফেললো আজ সে। তখনই তাজের মাতাল কণ্ঠে কেঁপে উঠল তিতির। ভয়ে হাত পা জমে আসছে তার। তার জানা মতে তাজ কখনো ড্রিঙ্কস করে না, তবে আজ তাজ তিতিরের কাঁধ ধরে এক ঝটকা নিজের দিকে ঘুরিয়ে নিল। গাল চেপে ধরে বলল, কেন করলে এমন? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? তাজ এত শক্ত করে গাল ধরেছে তিতিরের মনে হচ্ছে দাঁতও ভেঙে ভেতরে ঢুকে যাবে। তবু তিতির একটা আওয়াজও করল না, চোখ বন্ধ করে ব্যথা সহ্য করতে লাগলো। তাজ আবার বলল, সোনার চামচি খেয়ে বড় হয়েছে এই তাজওয়ার খান তাজ, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। এই সব কিছু ফেলে নিজের স্বপ্ন পূরণের পিছনে ছুটেছে এই তাজ। 5 বছরে নিজের বাবার পরিচয়ের বাইরে আলাদা একটা পরিচয় তৈরি করেছে একটু একটু করে। স্বপ্ন পূরণের স্বাদ যখন উপভোগ করার সময় এসেছে, ঠিক তখনই 1 মিনিটে তুই সব মাটির সাথে মিশিয়ে ফেলি। যে তাজ বলতে মেয়েটা পাগল ছিল, তারাই আজ তাকে ছিছি করছে। একটা অটোগ্রাফ নেওয়ার জন্য যারা হুমড়ি খেয়ে পড়তো, তারাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে আজ। তাজ এবার তিতিরের গলা টিপে ধরে বলল, সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। আমার বাবা মাও আমাকে ভুল বুঝেছে শুধুমাত্র তোর জন্য। দম বন্ধ হয়ে আসছে তিতিরের। তবে কি আজই তার জীবনের শেষ দিন? কিন্তু তার তো এখনই মরলে চলবে না, যার জন্য সে এতটা স্বার্থপর হয়ে তাজকে ধ্বংস করে দিল। তিতির মরে গেলে তার কি হবে? এই পৃথিবীর নিষ্ঠুরতম মানুষগুলো তো শিয়াল শকুনের মতো ছিঁড়ে খাবে অবশ প্রাণটাকে। না না, তিতিরকেই বাঁচতে হবে। নিজের জন্য নয়, সে প্রাণটার জন্য হলেও আজ নিজের প্রাণ বাঁচাতে হবে। তিতির মনে মনে আওড়াতে লাগলো, আমাকে বাঁচতে হবে। নিজের সর্বশক্তি দিয়ে তাজকে ধাক্কা দিল। তাজ খানিকটা পিছিয়ে গেল তিতিরের থেকে। কিছুটা ড্রাং থাকায় তাজকে সরাতে সক্ষম হয়েছে তিতির। তাজ সরে যেতে তিতির কাশতে কাশতে নিচে বসে পড়ল। চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে তার। নিয়তি বরাবরই তার জন্য নিষ্ঠুর। গত 2 বছর তো ভালোই ছিল সে। তাজ অসম্ভব ভালো একজন মানুষ, হাসি খুশি আর বন্ধুসুলভ সবার জন্য। এত বড় একজন মানুষ হয়েও বিন্দুমাত্র অহংকার নেই তার মধ্যে। তিতিরকে কতটা সাহায্য করেছে সেটা একমাত্র তিতির বলতে পারবে। আজ অসহায় হয়ে সেই মানুষটা সবচেয়ে বড় ক্ষতি করেছে তিতির। বলতে গেলে যার নুন খেয়েছে তার সাথেই নিমক হারামি করেছে। কিন্তু তিতিরের যে হাত পা বাঁধা, 2 হাতে মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো তিতির। ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় দ্বিগুণ রেগে গেল তাজ। এগিয়ে এসে তিতিরের চুলের মুঠি ধরে দাঁড় করালো। ব্যথায় কুকড়ে উঠল তিতির, কিন্তু মুখে একটা শব্দও করছে না। তাজ দাঁত খিচিয়ে বলল, এত বড় সাহস তোর? এই তাজওয়ার খান তাজকে ধাক্কা দিস? যার বিছানার সঙ্গী হওয়ার জন্য এত বড় নাটক করলি, তাকেই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছিস কেন? তুই এত বড় অভিনেত্রী, আগে জানলে আমার মুভির হিরোইন বানাতাম। তিতির চোখ বন্ধ করে আছে। এখন পর্যন্ত একবারও চোখ তুলে তাকানি তাজের দিকে। এবার পিটপিট করে তাকালো তাজের দিকে। তিতিরের মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে তাজের মুখখানা। রাগে পুরো মুখ লাল হয়ে আছে। যে চোখ দেখে তিতির একসময় তার প্রেমে পড়েছিল, সেই চোখ দুটো আজ ভয়ঙ্কর লাগছে তিতিরের কাছে। তাজের গায়ের অ্যালকোহলের গন্ধে তিতির নাড়ি ভুড়ি দলা পাকিয়ে বের হয়ে আসতে চাইছে যেন। তিতির অনেক কষ্টে বলল, স্যার আমার লাগছে, প্লিজ ছাড়ুন। তিতিরের কথায় তাজ আরও রেগে গেল যেন। হাতের মুঠে আরও শক্ত করে ধরল তিতিরের চুল। তাজ বুকের বাঁ পাশে আঙুল রেখে বলল, আমারও লাগছে ঠিক এখানে। তোর জন্য আজ আমি কি কি হারিয়েছি তোর কোনো ধারণা আছে? তোকে প্রথম যেদিন দেখেছিলাম মনে হয়েছিল ফুটফুটে পবিত্র একটা ফুল, কিন্তু তুই তো বিষাক্ত ফুলের রূপ নিলি আমার জীবনে। তিতির আবারও কেঁদে উঠল। নোনা জল গাল বেয়ে নিচে নামতে লাগলো। তাজ বাঁ হাতে তিতিরের চুল ধরে আছে। ডান হাতের তর্জনী আঙ্গুলের ডগায় তিতিরের 1 ফোঁটা চোখের পানি তুলে নিল। গম্ভীর গলায় বলল, এটা তো কেবল শুরু মিসেস তিতির। আজ থেকে তোমার জীবনের প্রতিটা মুহূর্তে এই নোনা জলের স্বাদ পাবে তুমি। যতটা কষ্ট আমাকে দিয়েছো, তার থেকেও 1000 গুণ কষ্ট তোমাকে ফিরিয়ে দেব। স্বপ্ন ভাঙার কষ্ট ঠিক কতটা হারে হারে টের পাবে। আপন মানুষগুলোর ঘৃণা দৃষ্টি কতটা ক্ষত বিক্ষত করে তুমি বুঝতে পারবে। কিছুটা সময় চুপ করে তিতিরের দিকে তাকিয়ে রইল তাজ। কতটা নিষ্পাপ মেয়েটার মুখ,
কেউ কি বিশ্বাস করবে এই মেয়েটা এমন জঘন্য একটা কাজ করেছে? এই মায়াভরা মুখটা দেখে যে কেউ ধোকা খেয়ে যাবে। ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে কাঁদতে কাঁদতে। নাকের ডগা টকটকে লাল হয়ে গেছে, লাল রঙা ঠোঁট দুটো মৃদু কাঁপছে। তাজ হঠাৎ কঠিন গলায় বলে উঠল, আচ্ছা বলতো, কার পাপের ফসল আমার উপরে চাপিয়ে দিলি? আমি কখনো কল্পনাও করিনি মানুষ চিনতেই আমার এতটা ভুল হবে। তোকে দেখে বরাবরই নিষ্পাপ আর পবিত্র মনে হয়েছে, কিন্তু তুই তো একটা চরিত্রহীন মেয়ে। তোর পেটের পাপটা কার বলতো? তিতির অসহায় চোখে তাকালো তাজের দিকে। যে মেয়ের হাতে কোনো ছেলে এখন পর্যন্ত স্পর্শ করতে পারেনি, তাকে আজ চরিত্রহীন অপবাদ শুনতে হচ্ছে। কিন্তু সে কিছুই বলতে পারছে না, চিৎকার করে বলতে পারছে না, আমি চরিত্রহীন নই। নেই কারো পাপের ফসল আমার পেটে, নই আমি চরিত্রহীন। আমি তো কেবল কারো নোংরা খেলার একটা গুটি মাত্র। আমার জীবনে সবচেয়ে বড় ভুল আপনার চাকরিটা করা। তা নাহলে আজ এত বড় একটা মিথ্যা অপবাদ নিজের কাঁধে নিতে হতো না। আপনি সব হারিয়ে থাকলে আমিও সব হারিয়েছি, কারণ আমার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ের কাছে তার সম্মানই সব কিছু, যেটা আমি সারা দেশের মানুষের সামনে নিজ হাতে জলাঞ্জলি দিয়েছি। তাজ তিতিরে থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল, যার পাপ পেটে নিয়ে ঘুরছিস তার কাছে না গিয়ে আমাকে কেন ফাঁসালি? তাজওয়ার খান তাজের স্ত্রী হওয়ার লোভে, পাওয়ার প্রপার্টি এসবের লোভে? অ্যালকোহলের নেশা অনেকটাই কেটে গেছে তাজের। এসবে অভ্যস্ত না থাকায় খেতে পারেনি খুব একটা। অ্যালকোহলের নেশা কেটে গিয়ে তাজের মাথায় প্রতিশোধের নেশা চেপে বসেছে। তিতিরের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব শখ সুপারস্টার তাজওয়ার খান তাজের স্ত্রী হওয়ার। আজ সেই শখ পূরণ করবো আমি তোর। নরক যন্ত্রণা ভোগ করবি আজ তুই। তিতির মাথা নিচু করে কাঁদছিল। তাজের কথা শুনে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তার দিকে। তিতির কিছু বুঝে ওঠার আগেই তাজ হাত বাড়িয়ে তিতির চুল মুঠি করে কাছে টেনে আনলো। ব্যথার চোখ বন্ধ করে ফেলল তিতির। ঠোঁটে আরেক জোড়া ঠোঁটের অস্তিত্ব অনুভব হতেই বড় বড় চোখে তাকালো। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে শিহরিত হওয়ার আগে তীব্র ব্যথায় কুঁকড়ে গেল। তীক্ষ্ণ ধারালো দাঁতের আঘাতে মুহূর্তে ঠোঁট কেটে নোনতা স্বাদের তরল বেরিয়ে এলো। এতে হেলদোল হলো না অপর পাশের ব্যক্তির। সে নিজের রাগ মেটাতে ব্যস্ত। অনেকটা সময় পর তাজ ছেড়ে দিল তিতিরকে। ব্যথায় চোখ বন্ধ করে আছে তিতির। তাজ তিতিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিতিরের ঠোঁটের রক্ত মুছে দিয়ে রক্তমাখা আঙ্গুলি দিকে তাকিয়ে বলল, তাজ এই প্রথম কোনো মেয়েকে স্পর্শ করলো। কেমন লাগলো মিসেস তিতির? আমার যদিও এটা প্রথম, কিন্তু আপনার তো প্রথম নয়। আগে হয়তো স্বর্গসুখ উপভোগ করেছিলেন, এবার নরক যন্ত্রণা ভোগ করবেন। নিজেকে তো আমি নির্দোষ প্রমাণ করবই, তার আগে তোর জীবন নরক করে দিব। কথাটা শেষ করে তিতিরের চুলের মুঠি ধরে টেনে রুমে বিছানা ছুঁড়ে ফেলল। তিতির তাজের দিকে তাকিয়ে ভয়ে কুঁকড়ে গেল। তাজ নিজের শেরওয়ানিটা খুলে ফেলে দিল ছুঁড়ে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তাজ। মৌ ছাড়া কোনো মেয়ের সাথে তাজ কখনো ফ্রিভাবে কথাও বলেনি। হিরোইনদের সাথেও কাজের বাইরে খুব একটা কথা হয় না তার। সেই ছেলেটাকে সবাই চরিত্রহীন উপাধি প্রদান করেছে মেয়ের জন্য। কিভাবে মেনে নেবে তাজ? তাদের সব শেষ করে দিয়েছে মেয়েটা, এবার তাকে শেষ করে দিবে তাজ। হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তিতিরের উপর। তাজ ব্যস্ত নিজের রাগ মেটাতে, আর তিতির নরক যন্ত্রণা ছটফট করছে। তাজের মা মিসেস ইরিনা রহমান নিচু গলায় বলল, এভাবে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে কি ঠিক করলেন আপনি? নিজের ছেলেটার কথা একবার বিশ্বাস করতে পারলেন না? একবার সত্যি মিথ্যা যাচাই করা উচিত ছিল না নাকি? ইকবাল খান ইজি চেয়ারে বসে আছে চোখ বন্ধ করে। স্ত্রীর কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। কোনটা ঠিক কোনটা ভুল ভাবার সময় ছিল না। তবে এখন কেন জানি মনে হচ্ছে অনেক বড় ভুল হয়ে গেল। আমাদের শিক্ষা তো এমন নয়, আমাদের ছেলে এমনটা করতে পারে না। ইরিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি চাইলে সত্যিটা যাচাই করতে পারতেন খুব সহজে। এমন একটা পরিস্থিতিতে পড়লে কারো মাথা ঠিকভাবে কাজ করবে না। এখন তো অনেক কিছু মনে হচ্ছে। কথায় আছে না, চোর গেলে বুদ্ধির উদয় হয়। এখন নিজের অবস্থা তেমনই মনে হচ্ছে। ইরিনা বলল, তিতির মেয়েটাকেও আমি ভালো করেই চিনি। খুবই ভদ্র আর শান্তশিষ্ট একটা মেয়ে। ওই মেয়েটাই বা মিথ্যা বলবে কেন বুঝতে পারছি না। আমাকে ভাবতে দাওইরি, এখানে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে মনে হচ্ছে। এদিকে বিয়ের বেনারসিটা এখনও গায়ে জড়িয়ে আছে মৌ। চোখের পানিও শুকিয়ে গেছে তার। এখনো বিশ্বাস করতে পারছে না তাজ এমনটা করেছে। একই সাথে বড় হয়েছে তারা। তাজ মোর 1.5 বছরের বড়। তবু তাদের বন্ধুত্ব ছোটবেলা থেকে। তাজ বরাবরই মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রাখত। এই জন্য মুভিতে কাজ করতে গিয়ে প্রথম দিকে হিরোইনদের সাথে কাজ করতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। পরে ধীরে ধীরে সহজ হয়েছে। তবে কি এই ফিল্ম ইন্ডাস্ট্রি তাজের এতটা অধপতনের কারণ? তাজের ফিল্মে যাওয়া নিয়ে ইকবাল খানকে মৌ রাজি করিয়েছিল অনেক কষ্টে। সেটাই জীবনের সবচেয়ে বড় ভুল মনে হচ্ছে মৌর কাছে। হঠাৎ মোর মনে হলো, আচ্ছা আমি কোনো ভুল করলাম না তো?
তাজ তো বলেছিল মেয়েটা সব মিথ্যে বলেছে, কিন্তু একটা মেয়ে কিভাবে নিজের নামে এত বড় একটা মিথ্যা বলবে? আর রিপোর্টটা তো ফেক ছিল না, সেটা বুঝতে আমার ভুল হতে পারে না। আর সেই ছবিগুলো, সেগুলো দেখেই তো আমার দুনিয়া উলটপালট হয়ে গেছে। সত্যি মিথ্যা যাচাই করার শক্তিটুকুও ছিল না। মৌ আর ভাবতে পারছে না। একবার মনে হচ্ছে তার সত্যিই বলছে, আবার মনে হচ্ছে মেয়েটার প্রমাণগুলো তো মিথ্যা ছিল না। ক্লান্ত শরীর নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মৌ। বাথটাবে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। চোখে ভাসতে লাগলো তাদের সাথে কাটানো হাজারো মধুর স্মৃতি। মুহূর্তে কেঁদে উঠল মৌ। তিনটা হাস্যোজ্জ্বল মুখের ছবির দিকে তাকিয়ে আছে একজোড়া চোখ। ঠোঁটের কোণে তার পৈশাচিক হাসি। একটা লাইটার দিয়ে ছবির এক কোণে আগুন জ্বালিয়ে দিল লোকটা। তারপর উচ্চস্বরে হাসতে হাসতে বলল, 2 বছরের সাজানো খেলা এত সহজে নষ্ট করতে পারবি না মিস্টার তাজওয়ার খান তাজ। 2 বছর ধরে খেলাটা সাজিয়েছি আমি। তারপর জাস্ট একটা চাল, এতেই তোর সব কিছু চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দিলাম। তোর মান সম্মান, কেরিয়ার, আপনজন, ভালোবাসা সব এক চালেই শেষ। অনেক কষ্টে সাজিয়েছি খেলাটা। বেচারি তিতির বোনটা আমার, ও তো আমার খেলার একটা গুটি মাত্র, যে গুটিটা চেলেছি আরও 2 বছর আগে। যত ইচ্ছে যাচাই করে নে, কিন্তু কিছুতেই সত্যিটা সামনে আনতে পারবি না। রিপোর্ট তো সেটাই আসবে যেটা আমি চাইবো। আমি যে কাঁচা খেলোয়াড় নই, বাচ্চাটা তোর নয় সেটা প্রমাণ করা তো দূর, তুই এটাই প্রমাণ করতে পারবি না তিতি প্রেগনেন্ট নয়। একটা সময় ছিল তুই আমার থেকে এগিয়েছিলি, কিন্তু এখন আমার ক্ষমতার কাছে তুই কিছুই না। এবার আমি যেমন চাইবো তেমনই হবে তোর জীবনে। শুধু তোকে হারাবো বলে অন্ধকার জগতে পা রাখার আগে একবারও ভাবিনি আমি। ভোর হতে খুব একটা সময় বাকি নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে ঘন্টা খানেক ধরে। রাগের বশে কী করে ফেলেছে বুঝতেই নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে তাজের। সে কিভাবে এই মেয়েকে কাছে টেনে নিতে পারলো? বেডে আদর্শা হয়ে বসে আছে তাজ। এখন মনে হচ্ছে একটা সিগারেটের খুব দরকার। স্বাস্থ্য সচেতন হয়, সকল প্রকার নেশাদ্রব্য থেকে বরাবরই দূরে থাকে তাজ। তাই একটা সিগারেটও নেই তার কাছে। গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে দাঁড়িয়ে টাওয়াল জড়িয়ে নিল কোমরে। বেডে চোখ পড়তেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। হাউ ইজ দিস পসিবল? বেডের সাদা চাদরে ছোপ ছোপ রক্তের দাগগুলো যেন বলে দিচ্ছে মেয়েটা ভার্জিন ছিল। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মেয়েটা তো প্রেগনেন্ট। তাহলে মস্তিষ্কে একটু চাপ দিতেই গত রাতের প্রতিটা মুহূর্ত স্পষ্ট হয়ে উঠল তাজের সামনে। রাগের বশে তখন বুঝতে না পারলেও এখন ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। মেয়েটা ভার্জিন ছিল। তিতিরকে 2 বছর ধরে চেনে তাজ। তার কোনো কালই বয়ফ্রেন্ড ছিল না, এটাও জানে। তাজ মাথা চেপে ধরে বেডে বসে পড়ল। আমি তো ভেবেছিলাম সব মিথ্যে হলেও তিতির প্রেগনেন্ট এটা সত্যি, কিন্তু এখন দেখছি সেটাই সবচেয়ে বড় মিথ্যে। তাহলে রিপোর্টটা কার? আর তিতির কেন নিজের নামে এত বড় মিথ্যা বলল? না, আর ভাবতে পারছি না। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছে তিতির। শরীরের খুব কম জায়গায় অক্ষত আছে। পানি স্পর্শে প্রচণ্ড জ্বালাপোড়া করছে। তিতির নিজের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, দেখ বনু, তোকে ভালোবাসার পুরস্কার পেয়েছি আমি। বাবা মায়ের দেওয়া দায়িত্ব পালনের কত সুন্দর পুরস্কার মিলেছে আজ। তোকে ভালোবাসার অপরাধে সবার চোখে আজ আমি চরিত্রহীন ঘৃণ একজন মানুষ। না স্যারের উপর আমার কোনো অভিযোগ নেই, তার থেকে আমি যা কেড়ে নিয়েছি সে তুলনায় এসব তো কিছুই না। আমি জানি আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু তুই চিন্তা করিস না বনু, তোর জন্য আমাকে যতটা স্বার্থপর হতে হয় হব, যতটা নিচে নামতে হয় নামবো। পৃথিবীর সব মানুষ আমাকে ঘৃণা করুক, শুধু তুই ভালোবেসে আপনি বলে গলা জড়িয়ে ধরলেই হবে। সব ভুলে যাব আমি, কিন্তু তোর গায়ে ফুলের টোকাও পড়তে দেব না আমি। তোকে যেদিন ফিরে পাবো সব কিছু থেকে অনেক অনেক দূরে চলে যাব আমরা, যেখানে আপন মানুষের মুখোশধারী নরপিচাসটা থাকবে না। তাজ উঠে ওয়াশরুমের দরজায় আঘাত করে বলল, এই মেয়ে বের হ বলছি। এই মুহূর্তে বের না হলে দরজা ভেঙে ফেলবো। তাজের আওয়াজে চমকে উঠল তিতির। কিন্তু বের হবে কি করে? তার কাছে তো পড়ার মতো কোনো কাপড় নেই। তাজ সমানে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় দরজা ভেঙে যাবে। তিতির কোনো রকমে টাওয়াল জড়িয়ে দরজা খুলে দিল। তাজ কোনো দিকে খেয়াল না করে হাত ধরে টেনে বেডের সামনে দাঁড় করিয়ে দিল। রাগী গলা বলল, তুমি যদি প্রেগনেন্ট হও তাহলে এসবের মানে কি? ছোপ ছোপ রক্তের দাগগুলো দেখে আবার চোখ ভরে এলো তিতিরের। আনমনে বলে উঠল 25 বছরের আগলে রাখা সত্যিত্বের প্রমাণ। কথাটা বারবার কানে বাজতে লাগলো তাজের। এই মেয়ে নিজের মুখে স্বীকার করেছে সে প্রেগনেন্ট নয়। তাজ রেগে ধমক দিয়ে বলল, হোয়াট? তাজের ধমকে হুঁশ ফিরল তিতিরের। আনমনে কি বলে ফেলেছে ভাবতেই চমকে উঠল। তার তো কিছু বলার অনুমতি নেই, তাকে তো শুধু কাঠের পুতুলে নেয় ও নিরিশারে নাচতে বলা হয়েছে। তোতা পাখির মতো শেখানো বলি আওড়াতে বলা হয়েছে। সে কোনো ভুল করলে তার মাসুল যে দিতে হবে অবুঝ প্রাণটাকে। রাগে মাথা ফেটে যাচ্ছে তাজের। সব কিছু এলোমেলোও লাগছে। কিছু হিসাব মিলে গিয়েও আবার গরমিল হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে প্রেগনেন্সি রিপোর্ট বের করে তিতিরের দিকে ছড়িয়ে দিল তাজ। এসব যদি তোমার সত্যিত্বের প্রমাণ হয় তাহলে এটা কি? তিতির কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোনো উত্তর না পেয়ে রাগ বেড়ে গেল তাজের। একটু দম নিয়ে বলল,
তার মানে এত সব নাটকের মূল উদ্দেশ্য আমার কেরিয়ার ধ্বংস করে দেওয়া, আমাকে ধ্বংস করে দেওয়া। এই জন্যই বেছে বেছে বিয়ের দিনটা টার্গেট করেছিস, যাতে মিডিয়ার সাহায্যে সারা দেশের মানুষের সামনে আমাকে খারাপ আর চরিত্রহীন প্রমাণিত করতে পারিস। তিতিরের প্রতি তাজের ঘৃণা বেড়ে গেল কয়েক গুণ। এগিয়ে এসে তিতিরের গাল চেপে ধরল। কত টাকার বিনিময়ে এসব করেছিস? এই নাটকের মূল চরিত্র কে বল? তোর একার পক্ষে এসব করা সম্ভব নয়, আর আমার কেরিয়ার ধ্বংস করে তো তোর কোনো লাভও নেই। বল কে আছে এসবের পেছনে? আমার ভাবতে ঘৃণা লাগছে, একটা মেয়ে হয়ে টাকার বিনিময়ে নিজের চরিত্র বিক্রি করে দিয়েছিস তুই। তিতি তাজের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে বলল, টাকা? কিছুটা সময় দম নিয়ে আবার বলল, স্যার আমি তো এই খেলার কেবল একটা গতি মাত্র। পারলে আসল কালপিটটাকে খুঁজে বার করুন আর আমাকেও মুক্তি দিন। তাজ ছেড়ে দিল তিতিরকে। হনহনি ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। তার বোঝা হয়ে গেছে মেয়েটা কারো হাতের পুতুল। এর থেকে কিছুই জানা যাবে না, যা করার তাকেই করতে হবে। তাজ চলে যেতেই তিতির বেডে বসে পড়ল ধপ করে। একটা ফোন করা খুব প্রয়োজন, কিন্তু তাজ থাকতে সেটা সম্ভব নয়। নিজের দিকে তাকিয়ে খেয়াল হলো এখনও টাওয়াল পরে আছে। চেঞ্জ করা প্রয়োজন, কিন্তু পরবেটা কি? অনেক ভেবে তাজের কাবার্ডের দিকে এগিয়ে গেল। এক পাশে তাজের পোশাক রাখা আর অন্য পাশে কিছু শাড়ি আর ড্রেস। মনে হয় মোয়ের জন্য ছিল এগুলো। মোয়ের কথা ভাবতে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। বিড়বিড় করে বলল, এত মানুষের অভিশাপে তুই শেষ হয়ে যাবি তিতির। আপুটার কি দোষ ছিল তিতির? মোয়ের একটা ড্রেস বের করে ওয়াশরুমের দিকে একবার তাকিয়ে রুমে চেঞ্জ করে নিল। বড্ড ক্লান্ত লাগছে, একটু ঘুমানো প্রয়োজন। কাবার থেকে নতুন চাদর নিয়ে বিছানায় বিছিয়ে নিল আর আগেরটা ঝুড়িতে রেখে দিল। কিছু না ভেবে শুয়ে পড়ল বেডে। চোখ বন্ধ করতে মরিচের মতো জ্বলছে চোখ। অসহ্য ব্যথা হচ্ছে সারা শরীরে। তবে একটু ঘুমানোর চেষ্টা করলো। এখন অনেক কিছু হওয়া বাকি আছে, অনেক কিছু সম্মুখীন হতে হবে তাকে। অনেকটা সময় শাওয়ার নেওয়ার পর বের হলো তাজ। বের হয়ে তিতিরকে বেডে ঘুমিয়ে থাকতে দেখে ধপ করে মাথায় আগুন জ্বলে উঠল। তার জীবন নরক করে শান্তির ঘুম দেওয়া হয়েছে। তাজ চেঞ্জ করে বেডের সামনে গিয়ে দাঁড়ালো। গুটিসুটি মেরে শুয়ে আছে তিতির, যেটা একদমই সহ্য হচ্ছে না তাজের। হাত ধরে টান দিয়ে বসিয়ে ফেললো এক ঝটকায়। কেবল ঘুম লেগেছিল চোখে, হঠাৎ এমন করায় দরফরিয়ে উঠে তিতির। তাজ দাঁত খিচিয়ে বলল, তোর সাহস হলো কি করে আমার বেডে ঘুমানোর? তিতির কিছুটা সময় চুপ করে থেকে বলল, কোথায় ঘুমাবো তাহলে? যেখানে ইচ্ছা ঘুমা, আমার বেডে তোর জায়গা হবে না, নাম বলছি। তিতির কিছু না বলে উঠে দাঁড়ালো বেড থেকে। আশেপাশে তাকিয়ে সোফা দেখে সেখানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। তাজ বেডে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। এখন শুধু সকালের অপেক্ষা তার। সকাল হলে হসপিটালে গিয়ে সব টেস্ট করে সত্যিটা সবার সামনে আনার পালা। বিয়ের আসরে এমন বিশ্রী একটা পরিস্থিতিতে পড়ে চিন্তাশক্তির লোপ পেয়েছিল তার। তখন এটা মাথায় আসলে এই ঘৃণ্য মেয়েটাকে এতটা সময় সহ্য করতেও হতো না তাকে। কিছুটা সময় এসব চিন্তা করতে লাগলো তাজ। অপরদিকে তিতির ভাবছে শেষ কোথায় এই নাটকের? সে তো অভিনেত্রী নয়, হাঁপিয়ে গেছে এতটুকু সময়ই। বনু, কোথায় তুই? কিভাবে খুঁজে পাবো তোকে আমি? এতগুলো বছর সবার থেকে লুকিয়ে রেখেও শেষ রক্ষা করতে পারলাম না। ঠিক তোর খোঁজ পেয়ে গেল রাক্ষসগুলো, ছিনিয়ে নিয়ে গেল আমার থেকে, আর আমাকে নামিয়ে দিল জঘন্য এই খেলায়। খুব কষ্ট হচ্ছে রে বনু। আপনি? আশেপাশে তাকিয়ে ঠোঁট উল্টে কান্না করে দিল 16 বছরের মেয়েটা। একটা টেডি বিয়ার জড়িয়ে ঘুমিয়েছিল। নিজের আপনিকে স্বপ্নে দেখেই ঘুম ভেঙে গেছে। কোথায় তার আপনি? আপনি তো তাকে একা ফেলে কোথাও যায় না। মানা মাহমুদ পাখি, বয়স 16 হলেও বুদ্ধি 8 বছরের বাচ্চার সমান। কারণ মেয়েটা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। পরনে তার বেবি পিঙ্ক কালার টি শার্ট আর প্লাজো। পুতুলের মতো মেয়েটাকে দেখতেও নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। পাখি বেড থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। আপনি দরজা খোলো না, আমার ভয় লাগে তো। কেউ দরজা খুলছে না দেখে কান্না করে দিল পাখি। তবে দরজা ধাক্কানো বন্ধ করলো না। একসময় বিরক্ত হয়ে দরজা খুলে ঘুম ঘুম চোখে সামনে দাঁড়ালো বছর 25-এর একটা ছেলে। দেখিয়ে বোঝা যাচ্ছে প্রচণ্ড বিরক্ত সে। এই পাগল ছাগল ঘুমাতে না ঘুমাতে চিৎকার চেঁচামেচি শুরু করেছিস কেন? কেবল একটু ঘুম লেগেছিল, দিলি নষ্ট করে। ভয়ে গুটিয়ে গেল পাখি। কান্নাও বন্ধ করে দিয়েছে, কারণ সামনে দাঁড়ানো মানুষটাকে ভয় পায় সে। ছেলেটা রেগে ধমক দিয়ে বলল, কি হলো, এখন চুপ করে আছিস কেন? বল, কেন চিৎকার করছিলি? পাখি ঠোঁট উল্টে বলল, আপনি। ছেলেটা বিরক্ত গলায় বলল, এই পাগল তো দিনরাত আপনি আপনি করে আমার মাথা খেয়ে ফেলছি। ভাইয়া, কেন যে এই পাগল আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে বুঝতে পারছি না। এই ন্যান্সি। ন্যান্সি? ঘুম ঘুম চোখে হন্তদন্ত হয়ে মধ্যবয়সী এক মহিলা এসে হাজির হলো। আমেরিকান ইংরেজিতে বলল, কি হয়েছে স্যার? উত্তরে ছেলেটা বলল, এই মেয়েকে সামলান, আমি এখন ঘুমাবো, আবার যদি আমাকে বিরক্ত করেছে এর খবর আছে। কথাগুলো শেষ করে ছেলেটা পাশের রুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। সেই শব্দে কেঁপে উঠল পাখি। লন্ডনের একটা বিলাসবহুল ফ্ল্যাটে আছে পাখি।
তার আপনের থেকে 1000 মাইল দূরে। ন্যান্সি নানা কথায় ভুলিয়ে ঘুম পাড়িয়ে দিল পাখিকে। নিজেও রুমে না গিয়ে পাখির সাথে ঘুমিয়ে পড়ল। ছেলেটার আবার ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। বিরক্তিতে বাজে গালি দিল একটা, তবে স্ক্রিনে নিজের বড় ভাইয়ের নাম্বার দেখে তাড়াতাড়ি রিসিভ করলো। কি করছিস আহান? হ্যাঁ, ছেলেটার নাম আহান চৌধুরী। লন্ডনের নামকরা ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ছে সে। এখানে সে একাই থাকে। পাখিকে দিয়ে যাওয়ার সময় তার দেখাশোনার জন্য ন্যান্সিকেও রেখে গেছে তার বড় ভাই। আহান মনে মনে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে জিজ্ঞেস করছি কি করছি। মুখে বলল, এই তো ঘুমাতে যাচ্ছিলাম। অপর পাশ থেকে বলল, পাখির কি অবস্থা? আহান অসহায় গলায় বলল, ভাইয়া এই পাগলকে কোথায় পেয়েছো তুমি? প্লিজ এটাকে নিয়ে যাও, না হলে আমিও পাগল হয়ে যাব। সারা দিন রাত আপনি আপনি করে আমার মাথায় খায়। দেখ আহান, তোকে আগেই বলেছি মেয়েটা আমাদের আপন কেউ, যদিও ওর পরিচয় এখনই তোকে দিতে পারছি না আমি। আপনি ওর বড় বোন, যে মারা গেছে কিছুদিন আগে। সেটা পাখি জানে না, তাই ওকে সামলে রাখ। সময় হলে আমি ওকে ফিরিয়ে আনবো। তবে মনে রাখিস ওর গায়ে যেন ফুলের টোকাও না পড়ে, তাহলে আমি ভুলে যাব তুই আমার ভাই। ওকে ভাইয়া, আমার উপর তুমি বিশ্বাস রাখতে পারো। নিজের আর পাখির খেয়াল রাখিস। ফোন রেখে আহান ঘুমিয়ে পড়ল। আর অপর পাশের ব্যক্তি চেয়ারে মাথায় এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, পাখি হচ্ছে এই খেলার প্রাণভোমরা। যতক্ষণ পাখি আমার হাতের মুঠোয়, তিতির ততক্ষণ আমার হাতের পুতুল। তাই প্রাণভোমরা তো আগলে রাখতেই হবে। আবার ফোন বেজে উঠলে স্ক্রিনে তিতির নামটা দেখে পৈশাচিক হাসি ফুটে উঠল লোকটা ঠোঁটের কোণে। কেমন আছিস বোন? বৃতৃষ্ণায় মুখ কুঁচকে গেল তিতিরের। জাহাজলো গলায় বলল, আপনার মুখে বোন শব্দটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শব্দ মনে হচ্ছে। দয়া করে এমন পবিত্র একটা সম্পর্ক আপনার নোংরা মুখে নিয়ে অপবিত্র করবেন না। তিতিরের কথা উচ্চস্বরে হাসতে লাগলো লোকটি। আচ্ছা, নিলাম না এই শব্দ। তো কেমন কাটলো খানভিলায় প্রথম রাত? ঘৃণায় কথা বলতে ইচ্ছে করছে না এ লোকের সাথে, কিন্তু তিতিরের আর কোনো পথ খোলা নেই। আমার বোনও কোথায়? আমি তো আপনার কথা অনুযায়ী সব কিছু করেছি। আমাদের দুই বোনের সমস্ত প্রপার্টি এখন আপনাদের। তাসেরের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এবার আমার বোনকে ফিরিয়ে দিন। সেটা তো এখনই সম্ভব নয় তিতির পাখি। তিতির এবার রেগে বলল, আর কত নিচে নামাবেন আমাকে? নিজের বোন না হলেও আপনার সাথে আমার রক্তের সম্পর্ক। নিজের রক্তের সাথে আর কত বেমানি করবেন? বোন হয়ে ভাইয়ের এতটুকু কাজ করে দিতে পারছিস না? কে ভাই? আপনি? আমার কোনো ভাই নেই এই পৃথিবীতে। আমার একটা বোন ছাড়া আর কেউ নেই। যে বোনটাকেও আপনি কেড়ে নিয়েছেন আমার থেকে। চিন্তা করিস না, পাখি যেখানে আছে ভালো আছে। তুই যতক্ষণ আমার কথা মতো চলবি ততক্ষণ পাখির গায়ে একটা ফুলের টোকাও পড়বে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি তোকে। আমার বোনের সাথে কিছু করার কথা স্বপ্নেও ভাববেন না। এই তিতিরের একমাত্র দুর্বল জায়গা তার বোনু। সেখানে আঘাত করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হবে আপনি কল্পনাও করতে পারবেন না। যে বোনের জন্য তাদের মতো মানুষকে ধ্বংস করতে আমি দুবার ভাবিনি। মৌ আপুর মতো মানুষের জীবন নষ্ট করেছি, সেখানে আপনাকে ধ্বংস করতে আমি 2 সেকেন্ড সময় নেব না। আহত বাঘিনীর আক্রমণ কতটা ভয়ঙ্কর হয় সেটা আপনার জানা আছে নিশ্চয়ই। তুই যাদের মহান মনে করছিস তারা এতটাই মহান তো? থাক সেসব, তুই আমার কথা মতো চল। আমি আমার কথা রাখবো। কাজ হয়ে গেলে অক্ষত অবস্থায় তোর বোনকে তোর কাছে পৌঁছে দিব। ফোন কেটে বেলকনিতে দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ল তিতির। ফোনের স্ক্রিনে পাখির হাস্যোজ্জ্বল মুখটা ভাসছে। তিতির হাত বুলিয়ে দিল বোনের মুখে। আজ 5 দিন হলো পাখিকে দেখে না তিতির। আপনি বলে গলা জড়িয়ে ধরে না কেউ। বাবা মা যখন খুন হয় তিতিরের বয়স তখন কেবল 10 বছর, আর পাখি 1 বছরের বাচ্চা। 1 বছরের ছোট পাখিকে আগলে বড় করেছে তিথির। আপনজনের মুখোশধারী নরপিশাচদের থেকে লুকিয়ে রেখেছে দীর্ঘ 15টি বছর। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। যে প্রপার্টির জন্য তার বাবা মাকে খুন করা হয়েছে সেসব তো তিতির দিয়েই দিয়েছে। তারপরও কেন এই নোংরা খেলায় নামিয়েছে তাকে? তিতির বিড়বিড় করে বলল, তুই চিন্তা করিস না বোনু, আমি তোর কিচ্ছু হতে দেব না। মিস্টার চৌধুরী এবার বুঝবে কার সাথে খেলছি। একবার তোকে পেয়ে যাই, চৌধুরীদের পাপের শাস্তি দিয়ে তবে তোকে নিয়ে দূরে চলে যাব। বাবা মায়ের খুনের প্রমাণ আমার কাছে থাকলেও কখনো সাহস হয়নি শাস্তি দেওয়ার। কিন্তু এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এদের শাস্তি না দিলে বারবার আমাদের জীবনে বিষাক্ত ছোবল দেবে। তবে যাওয়ার আগে স্যার আর মৌ আপুর জীবন গুছিয়ে দিয়ে যেতে হবে। আমি তাদের জীবনে কাল বৈশাখী ঝড়ের মতো সব এলোমেলো করে দিয়েছি। আবার আমি সব ঠিক করে দিব। একটু সময়ের প্রয়োজন শুধু। নানা রকম চিন্তা করতে করতে একসময় বেলকনিতে ঘুমিয়ে পড়ল তিতির। আজ 5টি রাত ধরে ঘুম নেই তার চোখে। তাজের প্রতি তিতিরের ভালোবাসা অপ্রকাশিত। পাখির সব পৃথিবীতে এই একজনকে সে ভালোবেসেছে, কিন্তু কখনো প্রকাশ করেনি। কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারেনি। তিতির তাজকে দেখতো তাজের থেকে লুকিয়ে। 5 দিন আগে তাজ আর মোর বিয়ের কথা জানতে পারে। প্রথমে একটু কষ্ট হলেও পরে নিজেকে সামলে নেয়।
তাজ তার নয়, তাজ তার জীবনে একটা না ছোঁয়া স্বপ্ন। মৌকে তার ভালো লেগেছে তাজের স্ত্রী হিসেবে। মেয়েটা খুব ভালোবাসে তাজকে। এ নিয়ে বেশ খুশি হয়েছিল তিতির। আগামী 10 দিন বিয়ের জন্য তাজের অফিসিয়ালি কাজের চাপ কম তিতিরের উপর। বোনকে অনেকটা সময় দিতে পারবে ভেবে খুশি মনে চকলেট আইসক্রিম নিয়ে ফ্ল্যাটে গিয়ে দেখে পুরো ফ্ল্যাট এলোমেলো হয়ে পড়ে আছে। পাখিকে দেখাশোনা করা মেয়েটাও উধাও। পুরো ফ্ল্যাট খোঁজে পাখির অস্তিত্ব না পেয়ে ভয় পেয়ে যায় তিতির। কী করবে বুঝে ওঠার আগে ফোন বেজে ওঠে। বার কয়েক রিং হবার পর তিতিরের হুঁশ ফিরে। ফোনটা ছিল মিস্টার চৌধুরীর। তখন থেকে তিতির তার হাতের পুতুল। মৌ, দরজাটা খোল মা। উঠে গিয়ে দরজা খোলার মতো শক্তি মৌর অবশিষ্ট নেই। গতরাতে কতটা সময় বাথটবে ডুবেছিল সেই হিসাব নেই তার কাছে। প্রচণ্ড শীত অনুভব হতেই উঠে এসে কোনো রকমে চেঞ্জ করে বেডে শুয়েছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে। অনেকটা সময় ডাকাডাকি করার পরও মৌর কোনো সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে গেল মৌর মা রেহানা খন্দকার। স্বামীকে ডেকে এনে চাবি দিয়ে রুমের লক খুললেন। মেয়েকে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেও কাছে গিয়ে আটকে গেলেন। শীতে কাঁপছে মেয়েটা কপালে হাত রাখতে চমকে উঠলেন। স্বামীর দিকে তাকিয়ে বললেন, জ্বর তো শরীর পুড়ে যাচ্ছে। মহিবুর রহমান ব্যস্ত গলায় বলল, তুমি ওর কাছে বসো, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। মিতা, মিতা কোথায় তুই? ড্রয়িং রুম থেকে আওয়াজ আসতেই মোর বাবা মা একে অপরের দিকে তাকালো। এত সকালে কে এসেছে বুঝতে পারছে না। রেহানা মহিবুলের দিকে তাকিয়ে বলল, তুমি গিয়ে দেখো কে এসেছে। মহিবুল বের হয়ে গেল রুম থেকে। রেহানা ওয়াশরুমে গেলেন পানি আনতে, মাথায় পানি দেওয়ার জন্য। ওয়াশরুমের ফ্লোরে ভেজা বেনারসি দেখে দীর্ঘ শ্বাস ছাড়লেন। এক বালতি পানি নিয়ে রুমে এসে মেয়ের মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করতে লাগলেন। আন্টি, মিতার জ্বর এলো কীভাবে? পেছন থেকে আওয়াজ আসতেই রেহেনা ঘুরে তাকালেন দরজার দিকে। দরজার সামনে রায়হান দাঁড়িয়ে আছে। রেহেনার অনুমতির অপেক্ষা না করে রুমে চলে এলো রায়হান। রেহানা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, মেয়েটার উপর দিয়ে যা গেল বেঁচে আছে এতেই আল্লাহর কাছে শুকরিয়া। রায়হান মোয়ের ড্রয়ারে ফার্স্ট এড বক্স খুঁজতে খুঁজতে রেহানার কথা শুনে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, যা গেল বলতে? রেহানা কিছু না বলে দীর্ঘ শ্বাস ছাড়লেন। রায়হান উত্তর না পেয়ে ফার্স্ট এড বক্স নিয়ে মোর কাছে গেল। বক্সে প্রয়োজনীয় সব পেয়েও গেল। থার্মোমিটার মুখে পুড়িয়ে দিল জ্বর মাপার জন্য। রেহানা শান্ত গলায় বলল, তুই দেশে ফিরলি কবে? সকাল 6টায় ল্যান্ড করেছি। সেখান থেকে সোজা মিতার সাথে দেখা করতে এলাম। থার্মোমিটার বের করে দেখলো 103 ডিগ্রি জ্বর। আন্টি, জ্বর তো অনেক। তুমি এক কাজ করো, মাথায় পানি দিয়ে শরীরেও মুছিয়ে দাও। আমি কিছু মেডিসিন নিয়ে আসছি, খাবারের পর খাইয়ে দিও। তুই তোর আঙ্কেলকে দে, সে নিয়ে আসবে। তুইও ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করবি। মেয়েটার এই অবস্থা, তুই আজ এখানে থাক। রায়হান কিছুটা সময় চিন্তা করে বলল, ঠিক আছে। রেহানা ওয়াশরুমে চলে গেল মোয়ের শরীর মুছে দেওয়ার জন্য পানি আনতে। রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোয়ের শুকনো মুখটার দিকে। তাজ, মৌ আর রায়হান তিনজনের ছোটবেলার বন্ধু। মৌ আর রায়হান ডাক্তার হলেও তাজ আলাদা হয়ে গেছে তাদের থেকে। 1 মাসের জন্য দেশের বাইরে ছিল রায়হান। আজই দেশে ফিরেছে, তাই গতকালের কিছুই জানা নেই তার। অজানা কারণে মৌ আর তাজ নিজেদের বিয়ের খবর সবচেয়ে কাছের বন্ধুকেই জানায়নি। তাজ জানাতে চাইলেও মৌ বাধা দিয়েছে। রেনে এসে রায়হানকে একইভাবে বসে থাকতে দেখে বলল, কি হলো, এখনও বসে আছিস কেন? গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেডিসিন তোর আঙ্কেলকে আনতে বলে যা। রায়হান মোর দিকে একবার তাকিয়ে বের হয়ে গেল রুম থেকে। রেহানা মোর শরীর মুছে দিতে লাগলো। ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল তাজের। ফোন রিসিভ করে ওপাশের কথা শুনে চোখ মুখ শক্ত হয়ে গেল। নতুন যে মুভির জন্য সাইন করেছিল সেটা ক্যান্সেল করতে চাইছে পরিচালক। তাদের সাথে কাজ করতে চায় না সে। তার সাথে এক প্রকার ঝামেলা করে ফোন রেখে দিল তাজ। মেরে বসে আছে বেডে। এটা তো হওয়ারই ছিল, কেবল শুরু তার কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। সকাল সকাল এমন একটা নিউজে সারা শরীর রাগে ফেটে যাচ্ছে তাজের। রেগে সোফার দিকে তাকিয়ে তিতিরকে দেখতে পেল না। আশেপাশে খুঁজে না পেয়ে বেড থেকে নেমে বেলকনির দিকে গেল। দেয়ালে হেলান দিয়ে ঘুমানো মলিন মুখটা দেখে মায়া হলো না তাজের। তিতিরের সামনে হাঁটু গিরে বসে গাল চেপে ধরল। চমকে উঠল তিতির। সামনে তাকিয়ে তাজকে দেখে ভয় পেয়ে গেল। রাগে দাঁত খিচিয়ে বলল, তোকে যদি এখন খুঁট করতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি হতো আমার। তোকে যে শাস্তি দেই না কেন কম হয়ে যাবে। তিতির কিছু না বুঝে তাকিয়ে আছে তাজের দিকে। তাদের চোখে তার জন্য তীব্র ঘৃণা হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গড়গড় করে সব সত্যি বলে দিয়ে তাজ আর মোর জীবন থেকে সরে যেতে। তিতিরের মনে হচ্ছে সে তাজ আর মোর জীবনে সূর্যগ্রহণ। তাজ ছেড়ে দিল তিতিরকে, বসে পড়ল মেঝেতে। তিতিরের দিকে তাকিয়ে বলল, তুই যত টাকার বিনিময়ে এসব করছিস তার থেকে কয়েক গুণ বেশি টাকা আমি তোকে দিব। তবু এই নোংরা খেলাটা বন্ধ কর। তিতির এবারও চুপ, যেন সে কথা বলতে শেখেনি। একবার আমি সত্যিটা জানতে পারি, তোকে নিজের হাতে খুন করে সব কিছুর বদলা নেব আমি। ফ্রেশ হয়ে আসছি, তারপর হসপিটালে যাব। তোর সব মিথ্যে সকলের সামনে আসলে এমনই সব স্বীকার করতে বাধ্য হবি। তাজ চলে যেতেই দীর্ঘ শ্বাস ছাড়ল তিতির। তার জানা আছে তাজ তাকে যেখানে নিয়ে যাক রিপোর্ট একই আসবে। শহরের প্রত্যেকটা হসপিটালে শয়তানটার লোক আছে। তারা হসপিটালে যাওয়ার সাথে সাথে তার কাছে খবর পৌঁছে যাবে।
তিতির বলল, না এভাবে বসে থাকলে হবে না, বনুকে খুঁজতে হবে। একমাত্র বনুকে খুঁজে পেলে এই খেলা শেষ করা যাবে। আচ্ছা, আমি কি মৌ আপুর কাছে যাব একবার? মৌ আপুর কাছে গেলেও সে সব জেনে যাবে। একবার চেষ্টা তো করে দেখি। তুমি চিন্তা করো না আপু, আমি যেমন ভেসে আসা মেঘের মতো তোমাদের জীবনে উড়ে এসেছি, ঠিক সেইভাবেই উড়ে চলেও যাব। একবার শুধু আমার বনুকে পেয়ে যাই। খবরের কাগজ হাতে থ মেরে সোফায় বসে আছে ইকবাল খান। প্রত্যেকটা নিউজ পেপারে তাজের নামে অজঘন্য থেকে জঘন্যতম নিউজ ছাপা হয়েছে। টিভি অন করে সোফাতে বসে আছে ইরিনা রহমান। ছেলের নামে এমন জঘন্য কথা শুনতে হবে কোনোদিন কল্পনা করেনি দুজনের কেউ। যে ছেলের জন্য একদিন গর্বে বুক ভরে এসেছিল, আর সেই ছেলের জন্য লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ইকবাল খান অফিসে যেতে ভয় পাচ্ছেন। মানুষের কথা শোনার ভয়ে সে বাড়ি থেকে বের হতে চাইছেন না। ইকবাল খান হতাশ গলায় বলল, ইরি, এসব দেখার জন্যই কি বেঁচেছিলাম? ইরিনা কি বলবে সে নিজে স্তব্ধ হয়ে গেছে। ইকবাল পুনরায় বলল, তাজ কোথায়? ইরিনা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সার্ভেন্ট বলল সকালেই তাজ বেরিয়ে গেছে মেয়েটাকে নিয়ে। ইকবাল অবাক হয়ে বলল, কোথায় গেছে? সেটা তো জানি না, তবে সার্ভেন্ট বলল মেয়েটাকে নাকি এক প্রকার টেনে হিস্ট্রি নিয়ে গেছে। অনেক রেগেছিল তাজ। ইকবাল নিউজ পেপার রেখে বলল, মহিবুলের সাথে একবার কথা বলা দরকার, কিন্তু কোন মুখে তাদের সাথে কথা বলবো? মৌর কী অবস্থা সেটাও জানা প্রয়োজন। মেয়েটা সেই ছোটবেলা থেকে তাজকে ভালোবাসে, কিন্তু তাজ কখনো ওকে বোঝার চেষ্টাই করেনি। মেয়েটা অনেক বড় আঘাত পেয়েছে। মহিবুল অনেক শান্ত প্রকৃতির মানুষ। মহিবুলের জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক সমস্যা করত। বুঝলে ইরি, জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, মানুষ সে পরিস্থিতির কাছে অসহায় হয়ে যায়। চাইলেও কিছু করার থাকে না। আমি অফিসে যাচ্ছি, পরিস্থিতি খারাপ বলে তো আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাড়িতে বসে থাকা যাবে না। সেলিব্রিটিদের জীবন বরাবরই আমার পছন্দ নয়। তার বড় একটা কারণ হচ্ছে এদের পার্সোনাল লাইফ বলতে কিছু নেই। এদের বেডরুমের কথাও মানুষের নখদর্পণে। ইকবাল খান রুমে চলে গেলেন অফিসে যাওয়ার জন্য রেডি হতে। ইরিনা রহমান বসে রইলেন সোফায়। মহিবুল ইরিনা রহমানের ছোট চাচার ছেলে। তাজ আর মৌ সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বোন হয়। ব্রেকফাস্ট করে রায়হান বসে আছে মৌর কাছে। হালকা খাবার খাইয়ে মেডিসিন দেওয়া হয়েছে মৌকে। জ্বর কমতে শুরু করেছে, মৌ এখন ঘুমাচ্ছে। মৌর বাবা মা গেছে ব্রেকফাস্ট করতে। রায়হান মৌর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কি ভেবেছিলি মৌমাছি? আমাকে ফাঁকি দিয়ে তাজের হয়ে যাবি? ছোটবেলায় সেই বোকা রায়হান নই রে আমি। তোর ধোকা খেতে খেতে বুঝতে শিখে গেছি নিজের জিনিস কিভাবে নিজের করতে হয়। এখন বোকা তুই নাকি আমি সেটা বুঝতে পারছি না। দেখ, তাজের তোকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তবু তুই তাজের জন্য পাগল। আমি তোকে এতটা ভালোবাসি সেটা সারা জীবন তুই শুধু ব্যবহারই করে গেছিস। এদিকে তুই আমার থেকে পালাই পালাই করিস, কিন্তু আমি তোকে ছাড়তে পারছি না, আর কোনোদিন পারবও না। এখন বোকাটা কে বলতো? তুই আমাকে বাধ্য করেছিস এই নোংরা খেলাটা খেলতে। আমার এত দোষ নেই রে মৌমাছি। কারো উচ্চসুরে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রায়হানের। কানের উপর বালিশ চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করেও লাভ হলো না। জনি জনি, ইয়েস পাপা। ইটিং সুগার, নো পাপা। টেলিং লাই, নো পাপা। ওপেন ইউর মাউথ। হা হা হা। বিরক্ত হয়ে উঠে বসলো আহান। শব্দের উচ্চ খুঁজতে আশেপাশে তাকালে স্পিকারের দিকে চোখ গেল। পাখির সেফটির জন্য তার রুমে একটি ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়েছে আহানের বড় ভাই। সেটার সাহায্যে আহান যেখানেই থাকুক পাখি রুমে কী করছে আর বলছে সব দেখতে আর শুনতে পারবে নিজের ফোনে বা ল্যাপটপে। আহানের রুমের স্পিকারে পাখির কথা সবসময় শোনা যাচ্ছে। আহান রুমে থাকলে আহানের বিরক্ত লাগলেও কিছু করার নেই। বড় ভাই 24 ঘন্টা পাখির উপর নজর রাখতে বলেছে। একটা পাগল মেয়ে তার ভাইয়ের কাছে এতটা ইম্পর্টেন্ট কেন বুঝতে পারছে না আহান। গতরাতে এর জন্যে পাখির চেঁচামেচি নিজের রুমেই শুনতে পেয়েছিল। আহান চরম বিরক্তি নিয়ে পাখির রুমে গিয়ে দেখে পাখি বেডের উপর বসে শব্দ করে ছড়াটা বারবার পড়ছে। আহান ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি 5 বছরের বাচ্চা? এটা কি ছড়া পড়ছো? হ্যাঁ? পাখি ভয়ে কেঁপে উঠে আহানের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, জনি জনি। আহান পুনরায় ধমক দিয়ে বলল, কি জনি জনি? বাচ্চাদের ছড়া তুমি বারবার পড়ছো কেন? পাখি ঠোঁট উল্টে কান্নার ভাব করে বলল, এটা আমার ফেভারিট ছড়া। আহান বিরক্ত গলায় বলল, এত বড় মেয়ের নাকি জনি জনি ছড়া ফেভারিট? পাখি এবার ঠোঁট উল্টে কান্না করে বলল, আপনি আমাকে বকেন কেন সবসময়? আপনি তো কখনো আমাকে বকে না। আমি কত কিছু ভেঙে ফেলি, আপনি কিচ্ছু বলে না আমাকে, আর কিছু না করলেও বকে না আপনি। পচা আঙ্কেল তো আপনি। আহান চোখ বড় বড় করে বলল, হোয়াট? আঙ্কেল? আমাকে আঙ্কেল বলল? আহান নিজের বিস্ময় কাটিয়ে জোরে ধমক দিয়ে বলল, এ মেয়ে, আমাকে তোমার আঙ্কেল মনে হয়? পাখি এবার জোরে জোরে কান্না শুরু করে দিল। পাখির কান্নার আওয়াজ শুনে দৌড়ে এলো ন্যান্সি। আহান থতমত খেয়ে বলল, মহা জ্বালা তো। ন্যান্সি পাখির মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বেবি?
পাখি আহানকে দেখিয়ে বলল, আঙ্কেলটা বকেছে। আহান থতমত খেয়ে ধমক দিয়ে বলল, এ মেয়ে, খবরদার আঙ্কেল বলবে না আমাকে, আর একবার আঙ্কেল বললে একদম বাসা থেকে বের করে দেব। আহান হনহনিয়ে বের হয়ে এলো রুম থেকে। পাখি ফ্যাল করে তাকিয়ে রইল আহানের যাওয়ার দিকে। ন্যান্সির দিকে তাকিয়ে বলল, পচা আঙ্কেল। ন্যান্সি বাংলা বুঝতে আর বলতে পারে ভালো করে। পাখিও ইংরেজি ভাষা রপ্ত করে ফেলছে বেশ ভালোই। তাই পাখির সাথে কথা বলতে ন্যান্সির প্রবলেম হয় না। ন্যান্সি ইংরেজিতে বললেও সেও ইংরেজিতে বলে, আবার ন্যান্সি বাংলা বললে সেও বাংলা বলে। তিতির পাখিকে যতটা শেখানোর যা চেষ্টা করেছে শেখাতে। ন্যান্সি মুচকি হেসে বলল, আঙ্কেল বলে না বেবি। পাখি ভাবক ভঙ্গিতে বলল, তাহলে কি বলবো? তুমি ভাইয়া বলতে পারো। ঠিক আছে ভাইয়া বলবো, পচা ভাইয়া। ন্যান্সি মুচকি এসে বলল, চলো ব্রেকফাস্ট করবে। আপনি কখন আসবে? তুমি গুড গার্ল হয়ে থাকলে তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। ন্যান্সি দীর্ঘ শ্বাস ছাড়লো পাখির দিকে তাকিয়ে, কারণ সেও জানে পাখির আপনি বেঁচে নেই। এদিকে আহান নিজের রুমে গিয়ে পাখিকে ইচ্ছে মতো বকতে বকতে ফ্রেশ হতে চলে গেল। মেয়েটাকে একদমই সহ্য হচ্ছে না আহানের, কিছু করারও নেই তার। রাগে মাথা ফেটে যাচ্ছে তাজের। যতগুলো হসপিটালে প্রেগনেন্সি টেস্ট করিয়েছি, ইমার্জেন্সি রিপোর্ট বের করেছি, সবগুলো রিপোর্ট একই কথা বলছে, তিতির প্রেগনেন্ট। কিন্তু সেটা তো অসম্ভব, মাথায় কিছুই ঢুকছে না তাজের। সারাদিন একটার পর একটা হসপিটালে গিয়েছি, কিন্তু ফলাফল শূন্য। তার যেখানে জানে তিতির প্রেগনেন্ট নয়, সেখানে ডিএনএ টেস্ট করার মানেই হয় না। তাজ এটাই প্রমাণ করতে পারছে না তিতির প্রেগনেন্ট নয়, সেখানে ডিএনএ টেস্ট করে পজিটিভ কিছু আশা করাও বোকামি মনে হয়েছে তাজের কাছে। সেটাও তাজের বিরুদ্ধেই আসবে, তাজের বোঝা হয়ে গেছে। ড্রয়িং রুমে বসে আছে পুরো খান পরিবার। ইকবাল খান গম্ভীর মুখে বসে আছে। ইরিনা রহমান একবার ছেলের দিকে তাকাচ্ছে তো একবার স্বামীর দিকে তাকাচ্ছে। ইকবাল খান গম্ভীর গলায় বলল, গতরাতে একবার মনে হয়েছিল আমার হয়তো কোথাও ভুল হয়েছে। তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারো না, কিন্তু এতগুলো হসপিটালের রিপোর্ট কিভাবে ভুল হয় তাজ? তাজ অসহায় গলায় বলল, প্লিজ বাবা, বিলিভ মি। কিভাবে বিশ্বাস করব বলো তো? একটা হসপিটালের রিপোর্টও যদি ভিন্ন হতো তাহলে তুমি এই কথা বলতে পারতে। তাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। কিভাবে তাকে বোঝাবে সে মিথ্যা নয়, বরং এই মেয়েটা মিথ্যা, সবগুলো রিপোর্ট মিথ্যা। ইরিনা বরাবরই শান্ত মেজাজের মানুষ, তাই সে নীরব ভূমিকা পালন করছে। ইরিনা ঘুরে তাকালো একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। চোখ মুখ বলে দিচ্ছে সে প্রচণ্ড ক্লান্ত। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে তার। মেয়েটার মুখ দেখে বোঝার উপায় নেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। কেমন অনুভূতিহীন পুতুলের মতো নিষ্প্রাণ চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ইরিনা দৃষ্টি ঘুরিয়ে নিজের ছেলের দিকে তাকালো। রাগ, হতাশা আর অসহায়ত্ব চোখে মুখে স্পষ্ট। নিজের বাবার দিকে তাকালো অসহায় দৃষ্টি, যেন বলে দিচ্ছে সে মিথ্যা বলছে না। ইরিনা রহমানের নিজেকে কেমন পাগল পাগল মনে হতে লাগলো, কেমন গোলকধাঁধা মনে হচ্ছে সব কিছু। ধূপ করে কিছু পড়ে যাওয়ার আজ সবাই ঘুরে তাকালো। তিতির লুটিয়ে পড়েছে ফ্লোরে। ইরিনা দ্রুত এগিয়ে গেল তিতিরের দিকে। ব্যস্ত গলায় বলল, কেউ এক গ্লাস পানি নিয়ে এসো। একজন সার্ভেন্ট দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল ইরিনার দিকে। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েও কোনো লাভ হলো না। তাজের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে নিয়ে চল। তাজ অবাক হয়ে বলল, আমি? এত কিছু ভাবার সময় নেই তাজ। মেয়েটা যেমনই হোক একজন মানুষ, সে এই অবস্থায় তো ফেলে রাখা মানুষের মতো কাজ হবে না। রাজীব ভাইকে একটা কল করুন তো, ইকবালের উদ্দেশ্যে বলল। তাজে বাধ্য হয়ে তিতিরকে কোলে তুলে নিয়ে নিচের গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তাজদার ফ্যামিলি ডক্টর রাজীব হোসেন হাজির হলো। তিতিরকে পরীক্ষা করে বলল, দেখে মনে হচ্ছে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে। বেশ কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়াও করেনি, শরীর একদমই দুর্বল। এভাবে চলতে থাকলে আরও অবনতি হবে, খারাপ কিছু হতে সময় লাগবে না। এই সময় তো আরও দ্বিগুণ দেখাশোনা প্রয়োজন, না হলে দুজনেরই ক্ষতি হবে। তাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। একটা অন্তত আশা ছিল রাজীব হোসেন বুঝতে পারবে তিতির প্রেগনেন্ট নয়। সে আশায় পানি ঢেলে দিল। রাজীব কিছু মেডিসিন দিয়ে তিতিরের খেয়াল রাখতে বলে চলে গেল। ইরিনা বলল, তাজ মেডিসিনগুলো আনানোর ব্যবস্থা কর। তাজ বিরক্ত হয়ে বলে, সব নাটক। ইরিনা শান্ত গলায় বলল, রাজীব ভাই আমাদের ফ্যামিলি ডক্টর, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তাজ অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। নিজের বাবা মাই তাকে বিশ্বাস করতে পারছে না, এটা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তিতিরের দিকে রক্তচক্ষু করে বের হয়ে গেল রুম থেকে। মেয়েটার প্রতি ঘৃণা যেন তাজের ধাপে ধাপে বেড়ে চলেছে।